সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর পারভেজ করিম আব্বাসী। স্বাগত আব্বাসী আপনাকে। ধন্যবাদ মন্ত্রী ভাই। দেখে নিচ্ছি শিরোনাম। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের। মাঠ প্রশাসনকে কড়া বার্তা সরকারের। মানবজমিন নেতাদের কঠোর বার্তা বিএনপির, অনিয়ম হলেই ব্যবস্থা, আর সেনাবাহিনীকে পর্যায়ক্রমে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত। আমার দেশ সংবিধান সংস্কারের প্রধান জটিলতা পিআর, বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ কার্যকর হতে পারে জুনে। আমাদের সময় রাজনৈতিক চাপ নয়, সমন্বয় চান ডিসিরা। ভর্তুকি ও প্রণোদনায় গুরুত্ব দিচ্ছে সরকার। কালবেলা ঢাকা মহানগর বিএনপিতে খোঁজা হচ্ছে নতুন মুখ, ভবন এডিপিতে থোক বরাদ্দের রেকর্ড। দেশ রূপান্তর কারাগারে বিপন্ন শৈশব, হরমুজ খুলতে সমঝোতা যুক্তরাষ্ট্র ইরানের। সময়ের আলো বাড়বে করের বোঝা, পুনর্নির্ধারণ হচ্ছে ওয়াকফ সম্পত্তির ভাড়া। জায়জা দিন 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্ল্যান। অস্থায়ী চুক্তির দিকে এগোচ্ছে ইরান ও আমেরিকা। করতোয়া বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমান ঘাঁটির ঘোষণা। বগুড়া সিটি কর্পোরেশন নতুন 5 উপজেলা গঠন। শিরোনাম যেটা দেখলাম তাতে ডিসিদের সঙ্গে যে সম্মেলন, এটা প্রতি বছরই হয়ে থাকে, এবারও হয়ে গেল। সেই সম্মেলন থেকে দুই রকমের দুইটা নিউজ দেখলাম। একটা হলো সরকার কঠোর বার্তা দিয়েছেন, আবার ডিসিদের তরফে আমাদের সময় যে খবরটা দিয়েছে, তারা বলছে যে রাজনৈতিক চাপ নয়, সমন্বয় চান ডিসিরা। এই হলো মোটা দাগে বিষয়টা। আমার মনে হয় যে এই শুরুটা ভালো হয়েছে, কেননা আমাদের আমলাতন্ত্রের প্রত্যেক যে এখানে ইউএনও বলেন, ডিসি থেকে, ইউএনও থেকে আপনি যদি বলেন ডিসি পর্যন্ত, মাঠকর্মী থেকে একদম যেখানে হর্তাকর্তা বিধাতা ব্যক্তিরা, তারা হচ্ছে আমাদের সরকারের একটা অবিচ্ছেদ্য একটা অংশ, ইন্টিগ্রাল এলিমেন্ট। এবং আমরা দেখেছি যে বিগত সরকারগুলোতে, এবং শেষে অবশ্যই বলবো যে শেখ হাসিনার সরকারের শেষের 5 থেকে 10 বছর যেইভাবে পলিটিসাইজেশন হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে আমলাতন্ত্রে, এবং তারপর আমরা দেখলাম হচ্ছে এর একটা পাল্টা এখানে একটা রিয়াকশন, যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমলাতন্ত্রর উপরে এক ধরনের রাগ থাকতেই পারে সাধারণ জনগণের, যদি সার্ভিস ডেলিভারি না হয় বা দুর্নীতির সাথে যদি তাদের সম্পৃক্ততা থাকে। কিন্তু আমলাতন্ত্রের উপর যেভাবে ব্যাপক এখানে হচ্ছে রদবদল করা হয়েছে, আমলাদেরকে হেয় প্রতিপূর্ণ করা হয়েছে, তো আমলাদের মধ্যেও আমরা দেখেছিলাম যেটা ব্যাপক এখানে হচ্ছে অসন্তোষ, বিরক্তি, এবং সরকারের মধ্যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটগুলোর মধ্যে ডিসকানেক্ট। আচ্ছা, তো এইটার যে আমাদের পলিটিক্যালি এখন ইলেক্টেড গভর্নমেন্ট আছে নির্বাচিতভাবে, এবং আমি বলতে হবে যে এটা এমফেসিস দিতে হবে যে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা গভর্নমেন্ট আছে, তো অবশ্যই তাদের মূল যে মাথা ব্যথা হওয়া উচিত বা মূল যেটা প্রায়োরিটি হওয়া উচিত, যে ভালো শাসন দেওয়া, সুশাসন এখানে ইনশিওর করা। আর সুশাসন ইনশিওর করার জন্যে শুধু নির্বাচন তো শুধু হচ্ছে শুরুটা, এর মধ্যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি যেটা আছে, আমলাতন্ত্র যারা আছে, তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক। আমলাতন্ত্র কাজটাকে আমলাদেরকে করতে দেওয়া, এবং 2 হচ্ছে সরকার যাতে তাদের আমলারা যে ঠিক মতো কাজ করছে নাকি না তাদের উপর তদারকি করা। আপনি দেখুন আপনার ডিসিদের সাথে যেখানে আজকে কনফারেন্স হলো, সেখানে দুটো পক্ষ থেকেই কিন্তু বক্তব্য আসছে। প্রথমেই সরকার থেকে বলা হয়েছে যে সিভিল সার্ভিস, মানে সরকার, ওদের কাজটা কি, যে হচ্ছে সরকারের হয়ে যারা হচ্ছে সেবা প্রদান করে কাদেরকে, জনগণকে। তো জনগণ যাতে সেবাটা পায়, জনগণ যাতে হয়রানি শিকার না হয়, জনগণ যাতে, যেটাকে আমরা বলি যে রেড টেপ বা সরকারি এখানে বেড়াজালের নিয়মের বেড়াজালের মধ্যে যাতে নিপীড়িত না হয় বা দুর্নীতি যাতে না হয়, এটার ব্যাপারে প্রধানমন্ত্রী যেখানে একটা ক্লিয়ার মেসেজ ইলেকশনের আগেও ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে ওনারা কমিউনিকেট করে দিয়েছে, উনি করে দিয়েছেন। এবং
পাল্টাপাল্টি আমলাতন্ত্র এখান থেকে যেখানে ডিসিরা যারা গেছেন তারাও বলেছেন যে আমরা আমাদের কাজ করব, কিন্তু কাজ করতে চাইলে আমাদের উপর রাজনীতিকরণ এবং হচ্ছে রাজনৈতিক চাপ যাতে না দেওয়া হয়। তো আমার মনে হয় যে এটা দুই পক্ষর থেকে খুব স্পষ্টভাবে তাদের বক্তব্যগুলো ধরেছে। এখন রাজনৈতিক সরকার এবং বিরোধী দল, কারণ পার্লামেন্টে ওভারসাইটের ক্যাপাসিটি সবারই আছে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপর নির্ভর করবে কম্পোজিশনগুলো, তাদের এখানে একটা ভূমিকা আছে এবং আমলাদেরও এখানে ভূমিকা আছে। কিন্তু যদি এটি সামনের দিকে আমরা যদি সুন্দর একটা সরকারের এখানে আমরা যদি বলি এটা ভালো হতো, একটা সরকার চলছে, সুশাসন হচ্ছে, গুড গভর্নেন্সে এখানে আমরা এলিমেন্টস পাচ্ছি, তাহলে কিন্তু হচ্ছে আপনার পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট এবং বিউরোক্রেসির মধ্যে একটা কোঅর্ডিনেশন লাগবে, সামঞ্জস্য লাগবে। তো এটাই বোধহয় আমরা এখানে এটা শুরুটা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশের প্রশাসন তো রাজনৈতিক কারণে বিভক্ত, তিন ভাগেও বিভক্ত। এই রাজনীতির কারণেই কিন্তু প্রশাসনে যেটা আপনি বলছেন সুশাসন, সেটা নিশ্চিত হচ্ছে না এই বিভাজনের কারণে। তো এটা থেকে বেরিয়ে আসার পথ কি? বেরিয়ে আসার পথটা সবাই জানে, কিন্তু কেউ করতে চায় না। এক হচ্ছে যেই ক্ষমতায় যায়, যেই সরকারে থাকে, নির্বাচিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার বলুন বা হচ্ছে যখন মাঝে মধ্যে আর্মি ব্যাক টেক ওভার, এতকাল বাংলাদেশের ইতিহাসে দেখেছি নিজের লোকদেরকে ওরা এখানে এসে দায়িত্বপূর্ণ এখানে পদ পদবিতে দিতে চায়। বা দুই, আমলাদের মধ্যেও একটা আছে যে একটা হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্ট, যে আমি হচ্ছে ক্ষমতাতে যে আছে তার হয়ে আমি দরকারের চেয়ে বেশি কাজ করি। এবং তখন যেটা হয় যে পুলিশ বলেন, আমলাতন্ত্র বলেন, আপনার অন্যান্য জুডিশিয়ারি বলেন, সব জায়গায় এখানে হচ্ছে যে যারা ক্ষমতায় আছে তাদেরকে তোষামোদি করার ওখানে একটা প্রবণতা থাকে এবং তখন তাদের মূল দায়িত্ব থেকে ওরা সরে আসে, যে জনগণের সেবা। এবং যারা ক্ষমতায় আছে তারাও মনে করে যে আচ্ছা ঠিক আছে, আমার তো সবগুলো আমার এখানে জুডিশিয়ারি বলেন, পুলিশ বলেন, বিউরোক্রেসি বলেন, সবাই তো আমার পকেটে, তাহলে তো আমার তো এখানে ক্ষমতা থেকে আমার সরে যাওয়ার ওখানে কোনো সম্ভাবনাই নেই। তো এতে যেটা হয় যে যারা দক্ষ আমলা, যারা হচ্ছে সৎ আমলা, যারা রাজনৈতিক চাপের শিকার হন, বা মনে করুন যে আপনি রাজনৈতিকভাবে আপনি যদি একটা দলকে ব্যক্তিগতভাবে সমর্থনও করেন, তখন যদি এখানে পট পরিবর্তন হয় রাজনৈতিকভাবে, সরকারে অন্য কেউ আসে, তখন কিন্তু আপনি এখানে হেনস্থার শিকার হন। তো মূল আইডিয়াটা হচ্ছে যে এদেরকে অটোনমি দিতে হবে। অটোনমিটা মানে এটা ইন্ডিপেন্ডেন্স তো না, ওভারসাইট তো নিশ্চয়ই করতে হবে, কিন্তু যাতে সরকার যাতে বাড়তি সুবিধা না নেয় আমলাদের কাছে, পুলিশের কাছে। এই যে ফোন দিয়ে দিলাম থানাতে, এখানে হচ্ছে কেউ অ্যারেস্টেড হলো বা কেউ এখানে হামলার শিকার হলো, তো তাহলে হচ্ছে যেখানে তার জন্যে ইললিগাল ফেভার্স, অবৈধ এখানে সুযোগ আছে, তখন ওটাকে যদি করে দেওয়া, এগুলো বন্ধ করতে হবে। আর আমলাদেরকে হচ্ছে তাদের দায়িত্বর বাইরে তারা যাতে না চলতে পারে। কিন্তু এই যে 54 বছরে যা দেখলাম তাতে হলো যে সরকার যখন আসার পরে একদল হাসেন আর আরেক দল মন খারাপ করে ওএসডির মানে কিনিয়ে তকমা নিয়ে বাড়ি চলে যান। এই যে অবস্থাটা, এইটার কি পরিবর্তন হবে না? এটা তো শুধু আপনি এখানে বলছেন কেন, এটা তো আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো তো একই জিনিস। এখানে তো ওখানে এইটা ঠিক না হলে তো কোনোটাই ঠিক না। আমাদের তো প্রত্যেকটি জায়গায় এখানে রাজনৈতিক মেরুকরণ হয়ে গেছে, বিভাজন হয়ে গেছে। আর আপনি বলতে পারেন অনেক তর্কের খাতে যুক্তরাষ্ট্রে তো হয়, যুক্তরাষ্ট্রে তো এখানে হচ্ছে যেখানে সিস্টেমটা অন্য। এক্স্যাক্টলি, আপনি আমার আসল কথাটাই আপনি ধরে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের সিস্টেমটা তো অন্যরকম। আমাদের এখানে পার্লামেন্টারি সিস্টেমে আপনার আমলা বলেন বা আপনার এখানে হচ্ছে বিসিএস কাডার যাদের আছেন, ফরেন সার্ভিস কাডার যারা আছে, জুডিশিয়ারি যারা কাডার আছে, পুলিশ কাডার যারা আছে, আর্মড ফোর্সেস যারা আছে, তারা কিন্তু অটোনমাসভাবে স্বতন্ত্রভাবে কাজ করবে, এটা ওভারসাইট থাকবে, এটা জবাবদিহিত থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে ক্ষমতা কুক্ষিগত করা, ক্ষমতা কেন্দ্রীয়করণ করা, সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এটা হচ্ছে আমাদের ডিএনএর মধ্যে, বাঙালিদের ডিএনএর মধ্যে, বাংলাদেশিদের ডিএনএর মধ্যে এমবেডেড আছে। এবং এতে যেটা হয় যেটা হচ্ছে নিজের জন্যে, দেশের জন্যে ক্ষতিকর হয়। কেন আমি আশেপাশে যে ওই রকম আমলাদেরকে ঘিরে ধরবো, আমি আশেপাশে ওই রকম সরকারি কর্মচারীদেরকে ঘিরে ধরবো যে যারা চাটুকর মোসাহেব বা যারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, এবং যারা আসল যে
আসল যে এখানে হচ্ছে যে বাস্তব পরিস্থিতি এখানে সরকারকে বলবে না, সরকারে কিন্তু জনবিচ্যুতি বা পাবলিকদের কাছে একটা সেভারেন্স হয়ে যাবে। এটাই কিন্তু আমরা শেখ হাসিনা সরকারের শেষের 5-7 বছর আমরা দেখেছিলাম প্রকটভাবে। এটা আপনি একটা বাবলের মধ্যে থাকেন, যে আপনি আইসোলেশনের মধ্যে থাকেন, আপনার সবাই বলছে যে স্যার বা ম্যাডাম খুব ভালো চলছে দেশ। আর অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে আমি আবারও বলবো যে প্রথম দিকে যদিও বা তাদের কিছু সদিচ্ছা ছিল, কিন্তু তাদের পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রেকডাউন হয়ে গেছিল। তো এখন আমাদের আপনি এখন যেটার জন্য হচ্ছে মুখের কথা না, আপনি কাজ দিয়ে প্রমাণ করে যে সরকার যদি চায় তাহলে একদিনে হবে না। এটার জন্য এখানে একটা শুরুটা তো করতে হবে, সময় তো শেষ হয়ে গেছে। সরকার এখানে হচ্ছে 54 বছর তো চলে গেল। হ্যাঁ, তো তাহলে এখন তো বলতে হবে না শুধু সদ্য স্বাধীন দেশ। এবং প্রত্যেকটা সরকারে একটা প্রবণতা আছে যে আগের সরকারকে দোষারোপ করা, যে কি কি সমস্যা ওরা এখন ওরা 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 সম্মুখীন হচ্ছে এবং কেন ওরা সমাধান করতে পারছে না। তাহলে ওরা এখন তো খুব ভালো সময় আছে, আমি জুলাই চার্টারে নিয়ে অনেক কথা বলি, কিন্তু এখন পার্লামেন্টে বসে, সংসদে বসে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, একটা কম্প্যাক্ট সাইন করুক যে আমরা চাই যে আমাদের সরকারের প্রত্যেকটি অর্গান অফ স্টেট তারা হবে যে ইন্ডিপেন্ডেন্ট বা সেমি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু ওটা কি আদৌ হবে? কেননা আমি তো ক্ষমতায় নেই। কিন্তু সমস্যা হচ্ছে তো আমরা দুটো জিনিস আমাদের মধ্যে এখানে হচ্ছে যে বারবার আমাদেরকে ভুল পথে গিয়ে নিয়েছে। এক, আমরা মনে করি আমরা কোনোদিন মরবো না, অমর হয়ে যাব, মরণশীল নই আমরা এটা। এবং দুই, আমি হচ্ছে যে একদম যদি ক্ষমতার মানে স্বর্ণ শিখরে পৌঁছাই, এপেক্স অফ পাওয়ারে বসি, তাহলে কোনোদিন ওখান থেকে আমি সরে আসবো না। তো তার জন্যে আমি যা যা করার সেটাই করব। তো এই পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার বা আমি যে আমার ক্ষমতায় টিকে থাকার জন্যে আমি আমাদের সরকারের এখানে বা আমাদের শাসনের যে এখানে কাঠামোগুলো ধ্বংস করে ফেলবো না, এইটা থেকে, এই প্রবৃত্তি থেকে সরে আসতে হবে। নিজেকে নিজের দলের চেয়েও বেশি দেশকে ভালোবাসতে হবে। আপনি বলবেন, সবাই বলবে, এখানে দর্শকরা বলবে মুখের কথা, কিন্তু মুখের কথা তো না। এই আপনার এই আদর্শগত জিনিসটা যদি বাস্তবতায় যদি কয়েকজন যদি প্রধানমন্ত্রী এবং কয়েকজন যদি এখানে এটা প্র্যাকটিস করা শুরু করেন, তাহলে ইট উইল সেট এ গুড এক্সাম্পল। আমরা আশা করব যাতে এটাই হয়। অনেক ধন্যবাদ আপনাকে। পশ্চিমবঙ্গ পরিস্থিতি, এটা নির্বাচনের পরে কিছুটা শান্ত, কিছুটা অশান্ত। মানে যারা পরাজিত তারা তো নানাভাবে চেষ্টা করছেন এটাকে ডিস্টেবিলাইজ করার, তারপরে এটাকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তো কোন দিকে মন নেবে বলে আপনার মনে হয়? আমার যেটা মনে হয় যে কেন পশ্চিমবঙ্গে এখানে নির্বাচনের ব্যাপারে তো অনেক আলাপ আলোচনা হয়েছে, শুধু এই চ্যানেলের না, আপনার প্রোগ্রামে আরও অনেক জায়গায় হয়েছে স্বাভাবিকভাবে। কেন ওরাও হচ্ছে যে বাঙালি ভাষী, বাংলা ভাষা ওখানে আমাদের এক ধরনের সাদৃশ্য আছে। এককালে বহু আগে আমরা প্রতিবেশী এবং ওখানে আমরা যাওয়া আসা করতাম, তো এই জন্য আমাদের এক ধরনের আগ্রহ আছে। আর এই মিডিয়ার যুগে, এখানে ওপেন মিডিয়ার যুগে তো আমরা খোঁজ খবর পাই। তৃণমূল মানে এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস যদি বলি, আজকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যেখানে গভর্নর সেন্টার থেকে RN রাভি, উনি হচ্ছে অ্যাসেম্বলিটা হচ্ছে ওদের যে পার্লামেন্টের এখানে হচ্ছে এটা ডিজলভ করে দিয়েছেন। এখন কেননা এটা হয়েছে কেন, যে মমতা ব্যানার্জি অভিযোগ করছিলেন যে কেন্দ্র থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে ওরা ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করেছে এবং তার জন্য উনি ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না। এখন অনেক অংশে আমরা দেখছি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে যে পদ্ধতি অবলম্বন করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তো এটাতে নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। তো তথ্য মানে ডেটা ভ্যারি করে। একটা জায়গায় দেখলাম 90 লাখ লোক ডিসইনফ্র্যাঞ্চাইজড হয়েছে, যে ভোটার তালিকা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার অনেকে বলছে যে এর মধ্যে অনেক মৃত ভোটার আছে, এখানে হচ্ছে যে ভুয়া ভোটার আছে। ওটাকে যদি বাদ দিয়ে যদি ন্যূনতম বেস ধরি, তা হচ্ছে 27 লাখ। এখন দেখুন এর সাথে এখানে গড়পড়তাতে এখানে কী প্রভাবটা পড়েছে। 294টা সিটের মধ্যে পশ্চিমবঙ্গে 88টা সিট আছে, 88 সিট আছে যেখানে মুসলিমরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর 110টা সিট আছে যেখানে হচ্ছে মোটামুটি ওরা একটা প্রভাব রাখে সব মিলিয়ে। এইগুলো সিটের মধ্যে 2021-এ 84টা সিট, 88 সিটের মধ্যে কিন্তু মমতা ব্যানার্জি জিতেছিলেন। এইবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য ওটা দাঁড়িয়ে গেছে 40টা না 42টা সিটে। তার মানে এই 4.5% যে ইলেকটোরেট ভোট,
থেকে 11%, যদি আপনি 27 লাখ থেকে জি, জি। 90 লাখ, এটাকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করে দিয়েছে। এবং বেশিরভাগ কি করা হয়েছে একটি অভিযোগে, যে ওরা ওরা নাকি তথাকথিত, আমি কিন্তু বলছি তথাকথিত অবৈধ এখানে হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং মুসলিম ধর্মাবলম্বী। এটা কিন্তু কিছু মতুয়া কমিউনিটিরও করা হয়েছে, নিম্নবর্ণের হিন্দু শ্রেণী যারা, কিন্তু বেশিরভাগই হচ্ছে মুসলমান থেকে। এবং এটা কিন্তু বিজেপির পুরানো টেমপ্লেট। এটা আসামে কিন্তু 31% হচ্ছে জনসংখ্যা হচ্ছে মুসলমান, পশ্চিমবঙ্গে যে 27%। ওখানে যখন হেমন্ত বিশ্ব শর্মা প্রথমবার কোয়ালিশনে গভর্নমেন্টে আসলেন, তখন একইভাবে এই এনআরসি এবং সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে ওখানে 19 লাখ হচ্ছে আসামি ভোটারদেরকে কিন্তু ওরা ইলেকট্রাল লিস্ট থেকে সরিয়ে দিয়েছে। এখন আপনি দেখেন 2026 সালে কিন্তু আসামের নির্বাচন হয়েছে, ওখানে কিন্তু এবার বিজেপি এখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কারণ মুসলমান ভোটারদের তার প্রভাবটা কমে গেছে। একই কিন্তু ব্লুপ্রিন্ট আমরা পশ্চিমবঙ্গে দেখছি। এবং মমতা ব্যানার্জি অবশ্যই দোষ ছিল, দুধে ধোয়া সে নয়, কিন্তু জি অবৈধ বাংলাদেশি যারা তারা বলছেন তাদেরকে ফেরত পাঠাবে বাংলাদেশে, শুনেছেন নিশ্চয়ই? আমি শুনেছি আজকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়ার যে স্পোক্স পারসন এই জয়সওয়াল, উনি এখানে এই বক্তব্যটা দিয়েছেন। তা আমাদের তাহলে আমাদের যদি আমরা সরকারে যদি একটি দলের মধ্যে থাকতাম, তাহলে আমি বলতাম তো নিশ্চয়ই আমরা ওয়েলকাম করি। তো আমাদের তো অনেকগুলো অবৈধ বাংলাদেশি ওখানে আছে, যারা 2024 সালে অগস্টের পর ওখানে 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 পালিয়ে বসে আছে, যারা আদালতে দণ্ডপ্রাপ্ত, তাদেরকে সবার আগে আমরা লিস্টে পাঠিয়ে দিই। আমি এটা খুব সোজা কথা। তো আমি বলেছি হ্যাঁ, এই প্রথমবার আমি বলবো যেখান থেকে এটা সঠিক তথ্য ভারত থেকে আসে যে অবৈধ বাংলাদেশি আছে। কেন যারা এখান থেকে আমাদের মনে করুন শেখ হাসিনার সরকারের আমলে যেখানে হুমরা চুমরা যারা আছেন, যে আওয়ামী লীগের সরকারের পর, বা তারা তাদের এখানে শেষের যে 3-4 বছর অনাচারকে একচিটিয়া সমর্থন দিয়েছে, তারা তো আর পাসপোর্ট ভিসা নিয়ে যান নেই। তো তারা অনেক, কেউ বলছেন যে আমরা তো ওখান থেকে সোশ্যাল মিডিয়াতে দেখছি, ওনারা হচ্ছে কেউ ওখানে নদী পার করে গেছেন, কেউ অদ্ভুতভাবে গেছেন, ঠিক আছে, যান বাঁচানো ফরজ। এবং ওখান থেকে মিডিয়াতে এখন ওখানে অনেক, এখানে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলছেন না, এবং অনেকে আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে ফেরত পাঠাক। কিন্তু আমি আবারও বলবো, শুভেন্দু অধিকারী হোক, এখানে মুখ্যমন্ত্রী হবেন নাকি না জানি না, বিজেপি এখানে এই শনিবারের মধ্যে এটা অ্যানাউন্স করবে, বা তথাগত রায় হোক, বা আরও যারা আছে, সৌমিক দাস আছেন এখানে যারা আছেন, বা দিলীপ ঘোষরা আছে, কলকাতার অর্থনীতিকে চাঙ্গা করতে হলে বাংলাদেশিদের দরকার। 2023 সালে আমি যেটা আপনার একটা প্রোগ্রামেই বলেছিলাম, বাংলাদেশি পর্যটকরা $1.4 বিলিয়ন খরচ করেছে শুধু কলকাতাতে গিয়ে। তো বাংলাদেশিরা পর্যটকরা যে 18 মাস যায় নাই, এটার জন্য কিন্তু মমতা ব্যানার্জির কলকাতার অর্থনীতি অত্যন্ত চাপে আছে। এখন 20 মাস হয়ে গেছে। তো এখন ভিসা প্রসেসটা শুরু হয়েছে, এবং এখন ইন্ডিয়া যদি চায়, বা আমি কেন্দ্র যদি চায়, তাহলে কেন্দ্র কিন্তু এখন দিল্লি যদি চাইছে ঢাকার সাথে সুসম্পর্ক করার জন্য, তাহলে নিশ্চয়ই হচ্ছে যে এরকম অ্যান্টি বাংলাদেশি ন্যারেটিভ যাতে পশ্চিমবঙ্গ আসাম থেকে না আসে, এটাকে পুরো বন্ধ করার চেষ্টা করতে হবে। কেন 28টি স্টেটের মধ্যে এখন 21টি স্টেটে বিজেপি সরাসরি বা কোয়ালিশন এখন গভর্নমেন্ট আছে, এবং আমাদের তিস্তা চুক্তি এবং আমাদের গঙ্গা চুক্তিটার এখানে পুনর্নবায়নটা ওরা আমাদের ন্যায্য হিস্সাটা দেখ, তাহলে বুঝবো যে ভারত বাংলাদেশের সাথে একটা ন্যায্যতার উপরে এবং হচ্ছে সেলফ রেসপেক্টের উপরে, মিউচুয়াল সেলফ রেসপেক্টের বেসিসে ওরা হচ্ছে এই সম্পর্কে ইনভেস্ট করতে আগ্রহী। এটাই আমরা আশা করব। অনেক ধন্যবাদ। ইত্তেফাকের শিরোনামটা একবার দেখেছিলাম, যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের। তার মানেটা কি? সারা দুনিয়ার লোকের মতো আমিও বলবো আলহামদুলিল্লাহ যদি হয়। কেননা যদি যাই বলুক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা স্ট্র্যাটেজিক ইম্প্যাসে ঢুকে গেছেন। ইরানের এখানে এই সরকার যেহেতু এখনও কোল্যাপস করে নাই, এখনও যে ওরা পরাজয় স্বীকার করে নাই, তার মানে হচ্ছে, এবং তার সামনে হচ্ছে যে নভেম্বরে মিড টার্ম ইলেকশনস আছে, মূল্যস্ফীতি এখানে যুক্তরাষ্ট্রে বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, জনগণের অসন্তোষ বেড়ে গেছে। ভিয়েতনাম যুদ্ধে যেরকম হচ্ছে, যেখানে আমেরিকার সাধারণ জনগণের কোনো এখানে সাপোর্ট একেবারে সরে গেছিলো, আপনারা তো মনে আছে সেসব আপনি কভার করছেন জার্নালিস্ট হিসাবে, ঠিক তেমনি একই রকম এই যুদ্ধটা এখন হচ্ছে ওই রকমই হচ্ছে অজনপ্রিয়। তো ডোনাল্ড ট্রাম্প ওয়ান্টস অ্যান অফ র্যাম্প, এটা ফেস সেভিং, এটা এক্সিট চাচ্ছেন।
এবং ইরানের যেহেতু হরমুজ প্রণালীতে যেভাবে এখানে ব্লকেট দিয়েছে এখানে যুক্তরাষ্ট্র, এবং চীন যেভাবে ইরানের উপর এখন ইন্টারমিডিয়েশন করছে, এখানে সামনে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর একটা মিটিং হওয়ার কথা চায়নাতে, ওনার সফর ডোনাল্ড ট্রাম্পের সফর হচ্ছে চীনে। তার আগে চীনও চাইছে বৈশ্বিক অর্থনীতিতে, এবং চীন যেহেতু নিজেও এখানে ডিরেক্টলি এখানে এফেক্টেড, ওরা চাইছে যে এই যুদ্ধটাকে এখানে একটা আপাতত একটা বিরতি দিয়ে আসুক। তো যুদ্ধ কোনোদিনই কাম্য নয়, এবং মধ্যপ্রাচ্যের অর্থনীতি প্রায় 10 বছর পিছিয়ে গেছে, এবং আমাদের এই এই অতি দূরের বাংলাদেশে আমাদের অর্থনীতি যে এখানে ধাক্কাটা খেয়েছি, সেই ধাক্কা থেকে সরে আসতে আমাদের প্রায় 1-1.5 বছর লাগবে। তো এই যুদ্ধ আর বেশি দিন এখানে চালিয়ে যাওয়ার কারোর জন্যই এখানে হিতকর হবে না, এবং যুক্তরাষ্ট্র এবং ইরানের দুজনেরই এখানে উচিত হবে যে এখানে একটা নেগোসিয়েটেড একটা সিজ ফায়ার করুক। পিস ট্রিটি তো পরের জিনিস, এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যতদিন ওদেরকে কন্ট্রোল না করতে পারবে, ওদের অবৈধ এবং ইলিগাল এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না রিস্ট্রেন করতে পারবে, যুক্তরাষ্ট্র ক্রেডিবিলিটি কিন্তু সবসময় একটু হলেও প্রশ্নবিদ্ধ হবে, যতই সুপার পাওয়ার হোক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।